নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি মুল্ক রাজ আনন্দের লেখা একটি পৃথিবী বিখ্যাত উপন্যাস আনটাচেবল। উপন্যাসটি শুরু করার আগে চলো জেনে নেওয়া যাক মুল্ক রাজ আনন্দ সম্পর্কে। মুল্ক রাজ আনন্দ ছিলেন একজন বিখ্যাত ভারতীয় ইংরেজি লেখক। তিনি তার উপন্যাসগুলিতে ভারতের গরিব সম্প্রদায়ের কথা তুলে ধরেছেন। তার জন্ম 1905 সালে ও মৃত্যু 2004 সালে। মুল্ক রাজ আনন্দকে ভারতের চার্লস ডিকেন্স বলা হয়। মুল্ক রাজ আনন্দের লেখা কয়েকটি বিখ্যাত উপন্যাস হলো আনটাচেবল, কুলি, টু লিভস অ্যান্ড এ বার্ড ইত্যাদি। আজকে আমরা যে উপন্যাসটি তোমাদের জন্য নিয়ে এসেছি এটিই ছিল মুল্ক রাজ আনন্দের লেখা প্রথম উপন্যাস। তাহলে আর দেরি না করে চলো শুরু করা যাক এই উপন্যাসের গল্পটি শুরু করার আগে আমরা জেনে নিই এই উপন্যাসের প্রধান প্রধান চরিত্রগুলির সম্পর্কে। এই উপন্যাসের প্রধান চরিত্র হলো বাঁকা। সে হলো 18 বছর বয়সী একজন ছেলে। সে মেথরের কাজ করে। লাখা হলো তার বাবার নাম। তিনি একজন অলস প্রকৃতির লোক। বাঁকার একটি ভাই আছে, তার নাম হলো রাখা। তার একটি বোন আছে, তার নাম সোহিনী। এই উপন্যাসে আমরা চরত সিং নামক একজন লোককে দেখতে পাবো। এই চরত সিং বাঁকাকে উপন্যাসে একটি হকি স্টিক উপহার দিয়েছিলেন। এই উপন্যাসে আমরা একজন ব্রাহ্মণ প্রিস্টকে দেখতে পাই। পণ্ডিত কালীনাথ এই উপন্যাসের একজন অন্যতম বিখ্যাত ক্যারেক্টার। এখানে একজন মুসলিম ভদ্রলোকের কথাও বলা আছে। বাঁকার দুই বন্ধুকে আমরা এই উপন্যাসে পাবো। একজনের নাম হলো ছোটা, আরেকজনের নাম হলো রামচরণ। কলোনেল হাচিনসন নামক একজন ব্রিটিশ লোককেও এই উপন্যাসে আমরা দেখতে পাবো। মেরি হাচিনসন হলেন কলোনেল হাচিনসনের স্ত্রী। মহাত্মা গান্ধীর কথাও এই উপন্যাসের শেষের দিকে বলা আছে। এই উপন্যাসে একদম শেষের দিকে আমরা একজন উকিলকে দেখতে পাই, যার নাম আর.এন. বাসির। একজন কবি এই উকিলের সাথে কথোপকথন করবে, তার নাম ইকবাল নাথ সারসার। তাহলে চলো এবার শুরু করা যাক উপন্যাসের গল্পটি। এই উপন্যাসের বিষয়বস্তুই হলো অস্পৃশ্যতা বা আনটাচেবিলিটি। এই উপন্যাসের মধ্যে যে বিষয়বস্তুর বর্ণনা রয়েছে তা হলো সমাজে দলিত শ্রেণীর মানুষের প্রতি অবজ্ঞার কথা। সমাজের দলিত শ্রেণীর মানুষদের অস্পৃশ্যভাবে দেখা হতো। সমাজে তখন উঁচু জাত নিচু জাত বলে প্রচণ্ড রকম একটি ভেদাভেদ ছিল। বর্তমান সমাজে এই ভেদাভেদ অতটা আর দেখা যায় না। এই উপন্যাসের প্রিফেসটি লিখেছেন একজন বিখ্যাত ইংরেজ লেখক E.M. ফস্টার। তিনি তার উপন্যাস এ প্যাসেজ টু ইন্ডিয়ার জন্য জগৎ বিখ্যাত। নোভেলের শুরুতেই আমরা দেখব বাঁকা নামে এক যুবক, দলিত সমাজের একজন মেথর। সে তার জীবনের একদিনের ঘটনাগুলো নিয়ে, অর্থাৎ একদিনে তার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলির বর্ণনা আমরা এই উপন্যাসে দেখতে পাব। এই যুবক ছেলে বাঁকার বাবা ছিলেন লাখা, যিনি ছিলেন একজন অলস প্রকৃতির মানুষ। এই লাখা এবং ছেলে বাঁকা এরা বসবাস করে বুলাসা নামক একটি শহরে। এই বুলাসা শহরের তারা হচ্ছে মেথর, দলিত শ্রেণীভুক্ত মানুষ তারা। আর এই লাখা ছিলেন বুলাসা শহরের এক সকল সুইপারদের হেড, অর্থাৎ দলনেতা। এই উপন্যাসে তাকে জামাদার বলা হয়েছে। বাঁকার বয়স ছিল 18 বছর। সে 18 বছরের একজন যুবক। বাঁকার জীবনে এই অস্পৃশ্যতা নিয়ে অতটা অভিজ্ঞতা হয়নি যতটা হয়েছিল তার বাবা লাখার জীবনে। যদিও বাঁকা তার জীবনে এই অস্পৃশ্যতা নিয়ে ছোটোখাটো ঘটনার সম্মুখীন হয়েছিল, তা সত্ত্বেও তার বাবা লাখার মতো অস্পৃশ্যতা নিয়ে অভিজ্ঞতা লাভ করতে পারেনি। উপন্যাসটি যখন শুরু হয় তখন দেখানো হচ্ছে যে অনেক আগেই ভোর হয়েছে। বাঁকা এখনও বিছানায় ঘুমিয়ে আছে। বাঁকার বাবা লাখা এবার চিৎকার শুরু করে দিয়েছেন এই বলে যে, এখনও ঘুমিয়ে আছিস, এখনও কাজে যাসনি, তাড়াতাড়ি উঠে পড়, তোকে কাজে যেতে হবে, তোকে ল্যাট্রিন পরিষ্কার করতে যেতে হবে। বাঁকা ছেলেটিকে ল্যাট্রিন পরিষ্কার করতে যেতে হবে হকি খেলোয়াড় চরত সিংয়ের বাড়িতে। বাঁকা চলে গেল চরত সিংয়ের বাড়িতে ল্যাট্রিন পরিষ্কার করতে। এবার চরত সিং বাঁকাকে বলছে যে, বাঁকা তুই পরে আসিস, তোকে আমি একটি হকি স্টিক উপহার দেব। চরত সিং আপার ক্লাসের লোক হলেও সে একজন ভালো মানুষ। অর্থাৎ এখানে মুল্ক রাজ আনন্দ এই ক্যারেক্টারের মধ্য দিয়ে দেখাতে চেয়েছেন যে আপার ক্লাসের অর্থাৎ উচ্চ বর্ণের সব মানুষই কিন্তু দলিত শ্রেণীকে বা লোয়ার ক্লাসকে নিচু চোখে দেখত না। বাঁকাকে একজন মানুষ হিসেবেই তিনি ট্রিট করেন। এরপর চরত সিংয়ের বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরে আসে বাঁকা। বাড়িতে বাঁকার এক বোন রয়েছে সোহিনী। বাঁকা তার বোনকে জল চাই।
বাড়িতে তখন জল ছিল না। বোন সোহিনী তখন কুয়ো থেকে জল আনতে যায়। সে অনেকক্ষণ কুয়োর কাছে দাঁড়িয়ে আছে, অনেক লোকও সেখানে আসে, পাড়া প্রতিবেশীর। কিন্তু কুয়ো থেকে অস্পৃশ্যতার কারণে দলিত শ্রেণীর মানুষের জল তোলার কোনো নিয়ম তখন ছিল না, কারণ কুয়োর জল অপবিত্র হয়ে যাবে। সেই জন্য সোহিনী দাঁড়িয়েই আছে। কেউ হয়তো উঁচু জাতের জল তুলবে, তখন সে সোহিনীকে সাহায্য করবে, অর্থাৎ সোহিনীকে জল দেবে। সোহিনী তারপর জল নিয়ে চলে আসবে বাড়ি। এমন সময় পণ্ডিত কালীনাথ নামক এক উঁচু জাতের মানুষ সোহিনীকে দূর থেকে দেখে তার প্রতি শারীরিক আকর্ষণ অনুভব করে এবং তার কাছে এসে হাজির হয় এবং বলে যে, সোহিনী, আমি তোকে জল তুলে দিতে পারি, তবে একটি শর্ত আছে। তোকে মন্দিরে আসতে হবে, মন্দিরটা পরিষ্কার করে দিতে হবে। যাই হোক, সোহিনী জল নিয়ে বাড়ি ফিরে এলো। এদিকে বাড়িতে বাবা লাখা অসুস্থ হয়ে পড়ে আছে। বাবা লাখা অসুস্থ হওয়ার পেছনে একটা কারণ আছে। কী কারণ? লাখা হলো অলস প্রকৃতির মানুষ, সব সময় অসুস্থতার ভান বা বাহানা করে থাকে, কারণ যাতে করে তাকে কাজে যেতে না হয় এবং বাখা কাজ করতে যাবে, তার ফলে তিনি বসে বসে খেতে পাবেন। এরকম একটি অলস প্রকৃতির মানুষ হলেন লাখা। যাই হোক, বোন সোহিনী জল নিয়ে বাড়ি ফিরে এলো। বাখা জল পান করলো এবং তারপর আবার কাজে বেরিয়ে গেল। বাখা কাজে বেরিয়ে গিয়ে রাস্তা পরিষ্কার করছিল। এমন সময় একজন ব্রাহ্মণ পুরোহিত এর সঙ্গে বাখার ঝগড়া বেঁধে গেল। ব্রাহ্মণ পুরোহিত হিন্দু চিৎকার করে বলছেন যে, তুই তো অচ্যুত, অস্পৃশ্য, তুই আমাকে কেন স্পর্শ করলি? আমি অপবিত্র হয়ে গেলাম। আশেপাশের লোকজন এসে ভিড় জমালো। ওই আপার ক্লাসের ব্রাহ্মণ যথেষ্ট জোরে একটি থাপ্পড় মারল বাখাকে। বাখার সাথে তার অশান্তি বেঁধে গেল। তখন একজন মুসলিম ব্যক্তি সেখানে উপস্থিত হলেন। তিনি সকলকে চলে যেতে বললেন। তিনি একজন ভালো মানুষ ছিলেন। এই মুসলিম ভদ্রলোক বাখার যন্ত্রণা কিছুটা অনুভব করতে পারলেন। যাই হোক, বাখা এখন ব্রাহ্মণের থাপ্পড় খেয়ে কাঁদতে লাগলো, কারণ বাখার কোনো এতে দোষ ছিল না। তার একটাই দোষ, সে হলো নিচু জাতের একজন ছেলে বা দলিত শ্রেণীর একজন ছেলে। বাখার তো যথেষ্ট মন খারাপ। এবার সে যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, হঠাৎ দেখলো তার বোন সোহিনী একটি মন্দিরের পাশের বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। সোহিনীকে কাঁদতে দেখে বাখা তার কাছে গেল। পণ্ডিত কালীনাথ তখন অপবাদ দেয় যে সোহিনী নাকি তাকে স্পর্শ করেছে এবং এর ফলে পণ্ডিত অপবিত্র হয়ে গেছে। কিন্তু সোহিনী বলছে যে না, সে পণ্ডিতকে স্পর্শ করেনি, সে তো মন্দির পরিষ্কার করছিল এবং এমন সময়ে ওই পণ্ডিতই তাকে স্পর্শ করে এবং শারীরিকভাবে নিগ্রহ করার চেষ্টা করে। সোহিনী বলে যে যখন সে তাকে বারণ করেছিল, তখন এই পণ্ডিতই চিৎকার করে বলছে যে সোহিনী নাকি তাকে স্পর্শ করেছে। এই নিয়ে ছিল সোহিনী ও পণ্ডিত কালীনাথের মধ্যে সমস্যা। বাখা এটা শুনে ভীষণ রেগে যায়। সে ঠিক করে যে পণ্ডিত কালীনাথকে সে আক্রমণ করবে, কিন্তু সোহিনী তাকে বাধা দেয় এবং বলে যে তারা দলিত, তারা নিচু জাতের, তাদের কথা কেউ বিশ্বাস করবে না, তারা জন্মগতভাবে দুর্ভাগা, অভাগা। এবং এই বলে বাখাকে সে বুঝিয়ে বলে যে চল, তুই বাড়ি চল, তোকে বাড়িতে খেতে দেব, খেয়ে নিয়ে তুই আবার কাজে চলে যাবি। যাই হোক, এভাবে তখন তারা নিজেদের বাড়ি চলে গেল। বাড়ি থেকে এরপর বাখা গেল এক মহিলার বাড়িতে। সেখানে কাজে গেল সে। সেখানে গিয়ে সে খাবার চাইল। সে ক্লান্ত হয়ে পড়ল। সে ওই বাড়ির সামনে ঘুমিয়ে পড়ল। তাতে ওই বাড়ির মহিলা ভীষণ রেগে যায়। যেহেতু সে ছিল অস্পৃশ্য, নিচু জাতের, সেই মহিলা তাকে ঘুমন্ত অবস্থায় দেখে চিৎকার করতে আরম্ভ করল। এমন সময় ওই বাড়িতে একজন সাধু এলেন। ঘরের ওই মহিলাটি ওই সাধুকে খাবার দিল, কিন্তু বাখাকে কোনো খাবার দিল না। সেই মহিলা বাখাকে বলল যে তুই প্রথমে আমার ঘর বাড়ি পরিষ্কার কর, তারপরে খাবার মিলবে, তার আগে নয়। যাই হোক, তখন বাড়ির চারিদিকে ঝাঁট দিতে শুরু করলো বাখা। এবার ওই মহিলার একটি ছোট্ট শিশু ছিল। সেই শিশুটি পায়খানা করেছে, সে নোংরা করেছে। এবার ওই মহিলা বাখাকে বলছে তুই আমার ছেলের ওই পায়খানাগুলোকে পরিষ্কার করে দে। বাখার তো মনে খুব রাগ হলো, খুব দুঃখ হলো বাখার। ঝাঁটা ফেলে দিয়ে বাখা বাড়ি চলে যায় এবং মনে মনে স্থির করে যে এইসব কাজ সে আর করবে না। বাড়ি এসে বাবা লাখার কাছে সে নানা রকম মান অভিমান, রাগ দুঃখ প্রকাশ করে। বাবা লাখা ছেলের মান অভিমান
ও তার প্রতিবাদের উল্টো কথা বলেন। তিনি বলেন, বাঘা তুই এখন খুবই ছোট, তুই এত সব কিছু বুঝবি না। আর তোকে আরও একটি গল্প বলছি। তুই যখন খুব ছোট ছিলিস তখন তোর জ্বর হয়েছিল। তখন উঁচু শ্রেণীর একজন ডাক্তার, অর্থাৎ উঁচু জাতের হিন্দু একজন ডাক্তার তোকে প্রাণে বাঁচিয়েছিলেন। ওই ডাক্তারবাবু তোকে প্রাণ ফিরিয়ে দিয়েছিলেন। অতএব ভালো মন্দ সবই আছে, এত সব কিছু ভাবা যাবে না। বাবা এসব বলে ছেলেকে বোঝাচ্ছেন। বাঘার মন তবুও বুঝতে চাইছে না। বাঘা যেভাবে অপমান করা হয়েছে, অবজ্ঞা করা হয়েছে, সেটা তার মনে খুব আঘাত দিয়েছে। বাঘার আগে দাঁড়িয়েই থাকলো। তখন বাঘার ছোট ভাই রাখা পাশে এসে দাঁড়ায়। রাখা কোথা থেকে খাবার নিয়ে এসেছে তার দাদার জন্য। সে বাঘাকে খাবার খেতে বলে। সে তখন অর্থাৎ তার দাদা বাঘা রাগ করে এবং রাগ করে অন্যত্র চলে যায়। যাই হোক, এবার বাঘা তার দুই বন্ধুর বাড়িতে চলে গেছে। একজনের নাম হলো ছোটা, আর একজনের নাম হলো রামচরণ। এই রামচরণ এর বোনের বিয়ে। সেখানে বাঘা চলে এসেছে। এবার বাঘা এই ছোটা ও রামচরণকে বলছে যে ওই ব্রাহ্মণ যে অন্যায় করেছে, তাকে মেরেছে, গালিগালাজ করেছে, এই সব কথাগুলো তার বন্ধুদের সে বলছে। তখন ছোটা বলে, আমাদের বদলা নিতে হবে। বাঘা অবশ্য প্রতিশোধ বা বদলা নিতে চেয়েছিল প্রথমে, কিন্তু পারেনি, কারণ তার পরিবার নিয়ে একটা চিন্তা ছিল। বাঘা যদি ব্রাহ্মণ পণ্ডিতকে দু চার ঘা মেরে দিত, তাহলে পরিবার নিয়ে একটি সমস্যা হতো। তাছাড়া সমাজের একটা শ্রেণী তো রয়েইছে, যারা সবাই দেখতে পারে না বা সহ্য করতে পারে না দলিতদের। তাই বাঘা প্রতিশোধ বা বদলার ব্যাপারটা নিয়ে থেমে গেছে। যাই হোক, বাঘা তখন তো ব্যাপারটা নিয়ে দুঃখ করে যে আমরা অস্পৃশ্য, আমরা আনটাচেবল, আমরা অবজ্ঞার পাত্র, আমরা ঘৃণার পাত্র, আমাদেরকে কে সাড়া দেবে। বাঘা এইসব কথা ছোটাকে বলে। রামচরণ বলছে যে হ্যাঁ, আমরা তো দলিত, এইসব প্রতিশোধ তো আমাদের জন্য নয়। উঁচু জাতের মানুষ রয়েছে সমাজে, তারা আমাদেরকে মেরে ফেলবে। এই হলো অবস্থা বা ঘটনা। এবার বাঘা গেল চরর সিংয়ের বাড়িতে। চরর সিং যিনি হকি খেলতেন, তিনি হকি স্টিক একটি উপহার দেন বাঘাকে। বাঘা এখন হকি স্টিক পেয়ে খুব খুশি হলো। অর্থাৎ এতক্ষণ ওর সঙ্গে যা হয়েছিল, ওর সঙ্গে সারাদিন ব্রাহ্মণের অত্যাচার, কালীনাথের অত্যাচার, বোনের প্রতি পণ্ডিত কালীনাথের সমস্যা, এসব খানিকটা হালকা হয়ে গেল হকি স্টিক পেয়ে। ছোট ছেলে, মাত্র 18 বছর বয়স তার, এটা হওয়াটাও খুব স্বাভাবিক ছিল। হকি স্টিক নিয়ে বাঘা এবার হকি খেলতে চলে যায়। ভালোই হকি খেলতে পারে সে। খেলতে গিয়ে সে গোলও করে, কিন্তু আপার ক্লাসের ছেলে অর্থাৎ উঁচু জাতের ছেলেরা, তাদের এটা সহ্য হয় না। কারণ বাঘা তো ভালো খেলছে, কিন্তু সে তো একজন সুইপার। যাই হোক, হকি খেলতে খেলতে হঠাৎ একটি আপার ক্লাসের ছেলে অসুস্থ হয়ে পড়ে। তখন বাঘা কি করে, হকি খেলা ছেড়ে দিয়ে ওই উঁচু জাতের ছেলেটিকে তার বাড়ি নিয়ে চলে যায়। খেলোয়াড়ের মা বাঘাকে দেখে চিনতে পারে যে সে তো সুইপার, নিচু জাতের ছেলে। তখন সে বাঘাকে বকতে আরম্ভ করে, তুই তো নিচু জাতের ছেলে, তুই কেন আমার ছেলেকে স্পর্শ করলি? তুই আমার ছেলেকে স্পর্শ করে অপবিত্র করে দিলি। এতে তো বাঘার ভীষণই মন খারাপ হয়ে যায়। সেভাবে আমি তো অসুস্থ ছেলেটিকে সুস্থ করার জন্য বাড়ি পৌঁছে দিলাম, তাতেও আমাকে বকুনি খেতে হলো। সে একেবারে অবাক হয়ে যায়। এতে তার মনও ভীষণ খারাপ হয়ে যায়। মন খারাপ করে এবার সে তার নিজের বাড়িতে ফিরে আসে। এবার বাড়িতে এসে বাবা লাখার বকুনি খাইছে। বাবা লাখা তাকে বলে যে সারাদিন কোথায় ছিলিস। বাবা লাখা তাকে লাথি মেরে বাড়ি থেকে বের করে দেয়। এতে বাঘার তো আরও মন খারাপ হয়ে যায়। এদিকে খিদে লেগেছে, সে কাঁদছে। দূরে এক গাছের তলায় গিয়ে সে বসে পড়ে। হঠাৎ সেখানে একজন খ্রিস্টান ব্যক্তির আবির্ভাব হয়। তার নাম কলোনেল হাচিনসন। ইনি একজন খ্রিস্টান ব্যক্তি। তিনি বাঘাকে দেখতে পান, তার কাছে গিয়ে কথা বলেন। তিনি বাঘাকে বলেন যে তুই তোর ধর্ম ছেড়ে দিয়ে আমাদের ধর্মে চলে আয়। আমাদের ধর্মে এরকম ছোট বড় কোনো ভেদাভেদ নেই, এখানে খ্রিস্টান ধর্মে চলে আয়। এখানে মূর্খ রাজ আনন্দ আমাদেরকে দেখাতে চেয়েছেন যে তখন কিভাবে সহজেই ধর্মীয় প্রলোভন দেখিয়ে ভারতীয়দেরকে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করার একটি ষড়যন্ত্র চলছিল। এই খ্রিস্টান ব্যক্তি বাঘাকে তার বাড়িতে নিয়ে চলে যান। এই খ্রিস্টান ব্যক্তির একটি স্ত্রী ছিল, তার নাম মেরি হাচিনসন। মেরি হাচিনসন আবার ভারতীয়দেরকে সহ্য করতে পারত না। বাঘাকে দেখে তো তার স্ত্রী প্রচণ্ড রেগে যায়। তখন বাঘা বুঝতে পারে যে এখানেও তো সমস্যা।
এতদিন দলিত ছিলাম, তাই ভারতীয় সমাজের আপার ক্লাস আমাদেরকে দেখতে পারতো না। এবার মন পরিবর্তন করতে চলেছি যে খ্রিস্টান হব। খ্রিস্টানরা বলছে যে আমি ভারতীয়। এতে বাঘার মাথা যেন খারাপ হয়ে যায়, সে কিছুই বুঝে উঠতে পারছে না। বাঘা তখন তাদের বাড়ি থেকে পালিয়ে যায়। পালিয়ে গিয়ে একটি স্টেশনে আশ্রয় নেয়। রেলওয়ে প্ল্যাটফর্মে বসে বাঘা তখন একটি অ্যানাউন্সমেন্ট শুনতে পাই। সে অ্যানাউন্সমেন্ট শুনতে পাই যে গান্ধীজি আসছেন একটি জনসভায় বক্তৃতা দিতে। বক্তৃতার মূল বিষয় হলো অস্পৃশ্যতা বা আনটাচেবিলিটি। সেও মনে মনে ভাবে যে গান্ধীজি এই অস্পৃশ্যতা নিয়ে যাতে কিছু বলুক, অর্থাৎ কাস্ট সিস্টেম থাকবে না, সমাজে অস্পৃশ্যতা বা আনটাচেবিলিটি থাকবে না, অর্থাৎ দলিত হিসেবে আমাদেরকে এভাবে আর কেউ অবজ্ঞা করবে না, এরকম কিছু যাতে বলেন গান্ধীজি। বসে বসে বাঘা এটি কল্পনা করছে। যাই হোক, বাঘা গান্ধীজির স্পিচ শুনতে চলে গেল। গান্ধীজি অহিংসা নিয়ে কথা বললেন। বাঘার মনে একটি উৎসাহ জেগে গেল। বাঘা লক্ষ্য করল যে একজন উকিল ও একজন কবি গান্ধীজির বক্তব্য নিয়ে কথা বলছেন, অর্থাৎ আলোচনা করছেন। উকিল বলছেন যে কাস্ট সিস্টেম বন্ধ করা খুবই কঠিন কাজ, আর তার সাথী কবি বলছেন যে খুব তাড়াতাড়ি কাস্ট সিস্টেম বন্ধ হয়ে যাবে, অর্থাৎ এই নিয়ে তর্ক বিতর্ক চলছে। কবি বলছেন উন্নত মানের টয়লেট আসবে সমাজে, অর্থাৎ ফ্লাশিং টয়লেট, তখন তো আর দলিতদের টয়লেট পরিষ্কার করতে যেতে হবে না। অতএব দলিতদের যে অবজ্ঞার বিষয়টা আছে সেটা কমে যাবে। মানুষ ধীরে ধীরে শিক্ষিত হচ্ছে, ধীরে ধীরে দলিতদের প্রতি যে অবজ্ঞা বঞ্চনা সেটা কমে যাবে। অর্থাৎ লয়ার ও কবি এইসব নিয়ে আলোচনা করছেন। বাঘা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে, আর মনে তার অত্যন্ত আনন্দ হচ্ছে। সেই দিনের অপেক্ষায় বাঘা থাকবে, যেন এমন একটা দিন আসে যেদিন দলিতদের সমাজের মানুষ অস্পৃশ্য ভাববে না, অবজ্ঞা করবে না, ঘৃণা করবে না, অর্থাৎ দলিতদের মানুষ হিসেবেই ট্রিট করবে। দলিতদের কোনো অস্পৃশ্যতা আর ঘৃণা থাকবে না। এইভাবেই নোবেলটির গল্পটি শেষ হয়ে যায়। তাহলে আজকের ভিডিওয় আমরা শুনলাম মুল্ক রাজ আনন্দের লেখা একটি পৃথিবী বিখ্যাত উপন্যাস আনটাচেবল। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। জুড়ে থাকো এভাবেই আমাদের চ্যানেলের সাথে ইংরেজি সাহিত্যের বিভিন্ন বিখ্যাত ও গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর বাংলায় আলোচনার ভিডিও পেতে। ধন্যবাদ।